একটা কচুরি প্লেট অর্ডার দিয়েছি, পুরি সবজি আর কি আমাদের ভাষায়। তো দেখুন ছোট্ট ছোট্ট চোখ মারার মতো পুরি আর কি। তো বলেছে 10 পিস থাকবে। তো এবার খেয়ে দেখার পালা। আটার কিন্তু এখনো ময়দান নেই, তো দেখেই বুঝতে পারছেন আপনারা। আর লঙ্কাগুলো দিয়েছে সতে করে, সেই নুন ফুন লাগিয়ে। তরকারিটা বেশ একটু কালারিং মনে হচ্ছে, খুব একটা হালকা নয়। গরম খুব নাকি? সকাল সকালই এসছি তো একদম মোটামুটি 8টা 8:30টার মধ্যে, তো জন্য একটু খাবারগুলো গরম গরম। তো দুটো দিয়ে কেমন? হ্যাঁ ওই ভেজে রাখছি, আর কি করা যাবে, ওই জন্য মিশিয়ে দিচ্ছি আর কি। আমার ভালো খেতে, মানে রগরগে নয় তাই তো? খাওয়া যায়। এটার দাম কত? এটার দাম 50 টাকা প্লেট, 10 টাকা পুরি, নট কচুরি। আর এটা চলে এসছে একটা সামোসা আর খামানের একটা প্ল্যাটার। মানে দেখুন সামোসাটা আলাদা প্ল্যাটার, খামানটা আলাদা। বাট আমরা বলেছি দুটোকে মিক্স করে দিলে, এত তো খেতে পারবো না সকাল সকাল, তো সেই আর কি দিয়েছে। এবার এটাও খেয়ে আমরা বলবো, আগে একটা একটা করে খাই আমরা। তো আমরা গুজরাটে এসে চেষ্টা করছি গুজরাটি খাবারই খাওয়া, মানে আমাদের ভারতীয় খাবার, মানে নর্থ ইন্ডিয়ান খাবারগুলো না খাওয়ার। বাট পুরিটা কি হঠাৎ দেখে একটু লোভ লাগলো, একটু পুরি খেলাম। এবার চলে এসছে পরের খাবারটা, দেখুন কেমন খেতে বলে ম্যাডাম। দেখুন ধোকলা পোহা আমাদের খুবই ফেভারিট। মিষ্টি মিষ্টি খেতে নাকি? সবে সবে হয়েছে মনে হচ্ছে। আবার মাঝখান দিয়ে ভেঙে দিয়েছি, গরম তো মনে হয় ঠান্ডা করার জন্য। বেশি গরম খেলে আবার টেস্ট পাওয়া যায়। দেখা যাচ্ছে মাঝখানে পুরটাই তো মেন, পুরটা ভালো হলেই টেস্টটা ভালো। পুরটা মশলাদার, কিন্তু ওই ধনেপাতা টমেটো আলু এসব দিয়ে বানিয়েছে পুরটা। মশলাদার কিন্তু যে খুব রিচ একটা মশলা থাকে, গোটা মশলা খাড়া মশলাগুলো মুখে পড়ে ওই টাইপের বাটা মশলা। হ্যাঁ কিন্তু টেস্ট আছে, আর গরম তো ঠিক আছে। এই মোটামুটি আমাদের জুনাগড়ে একটা ব্রেকফাস্ট চলছে বাস স্ট্যান্ডের সামনে, GSRTC বাস স্ট্যান্ড। ওখানে খাওয়া দাওয়া করছি আমরা। ওখানে একটু ননভেজ পাওয়া যায়, মানে অন্যান্য স্টেট। ঢোকলার প্লেট হচ্ছে 50 টাকা প্লেট, 4 পিস দেয়। আর সিঙ্গাড়ার প্লেট হচ্ছে 40 টাকা, 3টে দেয়। তো অত সিঙ্গাড়া ঢোকলা কোনোটাই ফুল প্লেট খেতে পারবো না বলে বলছি 40 টাকার মধ্যে এটাকে মিলিয়ে মিশিয়ে দাও। তো 50 টাকা বলেছে, বলছে 50 টাকা করে ঢোকলা আর সিঙ্গাড়া মিশিয়ে এই প্লেট। এই মোটামুটি একটা খাবার খেয়েছি বাস স্ট্যান্ডে। কচুরিটা যেটা খেয়েছি ওটা তো বললাম 50 টাকায় প্লেট, ওটা না 10 পিস। এই আমাদের মর্নিং খাওয়া দাওয়া, তারপরে আমরা সাইড সিনে বেরাবো। দেখতে দেখুন ভালো ভালো ভিডিও আছে।
দেখলেন আমরা অটো করে এলাম। দেখুন আপনি কিন্তু গাড়ি রিজার্ভ করে ঘুরতে পারেন, অটো রিজার্ভ করে ঘুরতে পারেন, বাট এখানে কিন্তু অটো রিজার্ভ করে যদি প্রথমেই আসেন তাহলে প্রবলেমটা হবে কি, অটোকে গিয়ে এতক্ষণ ওয়েটিং টাইমের জন্য কিন্তু আপনাকে অনেকটা টাকা দিতে হবে। তো সেই জন্য আমরা কী করলাম, আমরা প্রথমে স্টেশন থেকে মোটামুটি এই জায়গাটার ডিস্টেন্স হচ্ছে 7 কিলোমিটারের কাছাকাছি। তো আমরা প্রথমে কী করলাম, অটো করে চলে এলাম হচ্ছে গিয়ে এই রোপওয়েটা করে ওপরে যাবো বলে দেখাচ্ছি আমি ব্যাক ক্যামেরায়। তো আমাদের থেকে 120 টাকা মতো নিল। দেখুন এখানে কিন্তু আসতে 30-35 টাকা কিন্তু শেয়ারিং পড়ে, বাট ওই যে ট্যুরিস্ট দেখলে যা হয় আর কি। তো আমাদেরকে 200 বলেছিল, রফা করতে করতে সেটা আমরা 120-তে পেয়েছি। তো আমাদেরকে প্রথমে এসে এই রোপওয়ে পয়েন্টে নামিয়ে দিল। আগে রোপওয়ে পয়েন্টে যাবো, ওপরে যাবো, আম্বাজি মাতার মন্দির আছে, ওখান থেকে দত্তাত্রেয় মন্দিরে যাওয়া যায়, কিন্তু অনেকটা সিঁড়ি ভাঙতে হয়। কী করবো এখনই বলতে পারছি না, ওখানে গিয়ে পৌঁছে যেটা হবে সেটা নিয়ে বলবো। তো আপাতত আমরা রোপে টিকিট কাটবো, কত কী খরচা সবই বলবো মোটামুটি। তো আমরা বলবো যে আগে চেষ্টা করবেন এসে রোপওয়েটা করে নেওয়ার, কারণ কি রোপওয়েটা কিন্তু বিকেল 5টার মধ্যে বন্ধ হয়ে যায়, ঠিক আছে। টিকিটটা যেটা কাটছেন সেটা কিন্তু আপনি আপ ডাউনই কাটছেন, এটাই হচ্ছে নিয়ম। তো আমরা এখানে চলে এসেছি, আমরা অটোওয়ালাকে ছেড়ে দিয়েছি। আমরা আগে এখানটা দেখে নেবো, এখানটা দেখে যখন আমরা বেরাবো, এখান থেকে যখন বেরাবো তখন আমরা চেষ্টা করবো একটা অটো নিয়ে বাকি জায়গাগুলোতে গিয়ে আমরা কভার করা। এখানে কিন্তু স্বামীনারায়ণ মন্দির রয়েছে, এছাড়া গায়ত্রী মন্দির রয়েছে, ভবনাথ মন্দির রয়েছে, অনেক কিছু রয়েছে। গিরনারটা কিন্তু একটা অনেক পৌরাণিক কাহিনী রয়েছে এর পিছনে। তো চলুন আস্তে আস্তে আমরা সামনের দিকে যাবো। দেখতে পাচ্ছেন এখানে রোপওয়েটাকে বলা হয় উড়ান খাটোলা, যেটা আমরা উত্তরাখণ্ডে বলি, এখানেও তাই উড়ান খাটোলা বলা হয়। ভেতরে বেশ অনেকটা অ্যামিউজমেন্টের মতো ব্যাপার স্যাপার রয়েছে। তো এই রোপওয়েটা মোটামুটি চালু হয়েছে গিয়ে বলতে পারেন 2022 সালে। তো 2022 সাল থেকে এটা চলছে। এটাকে বলা হয় এশিয়ার লংগেস্ট রোপওয়ে। দেখতে পাচ্ছেন চলে এসেছি রোপওয়ের সামনে। এখানে বলা হয় এটাকে উড়ান খাটোলা, যেমন উত্তরাখণ্ডে বলা হয়। ভেতরে দেখতে পাচ্ছি অনেক অ্যামিউজমেন্ট, আর ওই দেখুন আমি দেখাচ্ছি ওই রোপওয়েগুলো চলে যাচ্ছে। এই রোপওয়েগুলোতেই যাবো আমরা, এগুলোকেই কাশ্মীরে গন্ডোলা বলি, কোথাও রোপওয়ে বলি, কোথাও উড়ান খাটোলা বলি। তো এটা 24শে অক্টোবর 2020-তে চালু হয়েছে, মোটামুটি 5-6 বছর হয়ে গেল এটা চলছে। এটাকে বলা হয় এশিয়ার লংগেস্ট, মানে যে যাত্রাপথটা কভার করছে ডিস্টেন্সের লংগেস্ট। মানে যদি কিলোমিটার অনুযায়ী দেখি তো যাত্রাপথ কভার করে কিন্তু 2.3 কিলোমিটার মতো, যেটা শুনতে খুব অল্পই মনে হবে, কিন্তু হাইট যেটা কভার করে সেটা আমি যতদূর জানি সি লেভেল থেকে মোটামুটি 7000 ফিট মতো কভার করতে পারে আর কি, এটা একটা ব্যাপার রয়েছে। তো দেখুন এগুলো এবার সময় সাপেক্ষে পাহাড়ের চূড়ায়, এবার ওখানে গিয়ে রয়েছে আম্বাজি মাতার মন্দির, সেখানে যাব, গিয়ে পৌঁছাবো, আমরা দেখবো কত কি ভাড়া নিচ্ছে, কী কী মানে কন্ডিশন রয়েছে যাওয়ার, কী কী নিতে পারবেন কি নিতে পারবেন না। তো আমি যতদূর জানি কোনো জলের বোতল, প্লাস্টিকের জিনিস এগুলো নেওয়া যায় না। এখানে দেখুন গেট নাম্বার লেখা যায়, টিকিট কাউন্টার লেখা যায়। তো চলুন টিকিট কাউন্টারে যাবো, চেক হবে, তারপরেই যেতে পারবো উপরে। তো চলুন আস্তে আস্তে আমরা যাবো। আজকে আমরা এশিয়ার লংগেস্ট রোপওয়ে কভার করবো, যেটা রয়েছে গুজরাটের জুনাগড় জেলার গিরনার পর্বতে। বলছেন টিকিট কাটলাম, অনলাইন ক্যাশ সব রকম পেমেন্টই হবে, কার্ড পেমেন্টও হবে। 700 টাকা করে এক একজনের পড়ছে, দুজনের পড়ে যাচ্ছে 1400 টাকা। এই টিকিটটা বুক করে নিয়েছি, এবারে আমাদের লাইন মতো আসলে আমরা যাবো, এই হচ্ছে কি ব্যাপার। দেখতে পাচ্ছেন টিকিট পাঞ্চ করে এলাম। ভেতরে কিন্তু প্রচুর জিনিসপত্রের দোকানপাট রয়েছে, মানে এখানে খাওয়া দাওয়া করতে পারবেন, একটা অ্যামিউজমেন্টের মতো ব্যবস্থা রয়েছে, সুবিনিয়ার শপ রয়েছে। তো আস্তে আস্তে আমরা এবার দেখি উড়ান খাটোলা কোন দিকে, সেদিকে গিয়ে ধরতে যাবো। পুরোটাই কিন্তু বেসরকারি সংস্থা দ্বারা ম্যানেজমেন্ট হচ্ছে, কিন্তু ম্যানেজমেন্টটা খুব ঠিকঠাকভাবে হচ্ছে, ঠিক আছে। তো আপনারা কিন্তু অবশ্যই আসতে পারেন। এই পুরনো মানে একদম সবচেয়ে পুরনো বলতে পারেন হিমালয়ের থেকে পুরনো একটা গিরনার, সেখানে আমরা চলেছি। দেখুন এখানে বসার বিশাল জায়গা, এখানে আপনার ছবি তোলা হবে, পরে আপনাকে বলা হয় আপনি যদি ছবিটা চান দেবে, নাহলে দেবে না, এরকম একটা ব্যাপার স্যাপার। সবারই একটা ছবি তোলা হয় মোটামুটি এখানে। এই দেখুন মানে একটা এয়ারপোর্টে যেমন সিস্টেম থাকে সেরকমভাবে খুব সুন্দর করে সিস্টেমটা করা রয়েছে। যেহেতু এতগুলো টাকার ইনভেস্টমেন্ট আপনি বুঝতেই পারছেন, তো আপনি ছবিটা নিতেও পারেন, পয়সার বিনিময়ে নাও নিতে পারেন। সিট রয়েছে, আপনি এখানে ওয়েটিংয়ে বসতেও পারেন, অসুবিধা নেই। আর এখানে কিন্তু এই জিগজ্যাগ লাইন দিয়ে মোটামুটি চলতে হবে যেমন হয়, তো যেতে হবে এইভাবে মোটামুটি। তো ভালোই লোক রয়েছে এখানে দেখতে পাচ্ছি, একটা বক্সে বোধহয় 6 থেকে 8 জন করে যেতে পারে মোটামুটি। তো দেখা যাক আমাদের গ্রুপে আমরা ছাড়া কে কে থাকছে, কী হচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন এটা যখন ভিত্তিপ্রস্তর স্থাপন হয়েছিল তখন কিন্তু এখানে আমাদের এখানকার ভূমিপুত্র নরেন্দ্র দামোদর দাস মোদী কিন্তু এসেছিলেন, তিনি কিন্তু ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। তো মোটামুটি বুঝতেই পারছেন গুজরাটে রয়েছি, গুজরাটের ভূমিপুত্রই উদ্বোধন করবে, এটাই কমন ব্যাপার। এখানে কিন্তু হুইল চেয়ারের ব্যবস্থাও রয়েছে, অর্থাৎ বয়স্ক লোক এলেও কিন্তু হুইল চেয়ারে করে নিয়ে আসতে পারবেন, সমস্ত রকম ব্যবস্থাই রয়েছে। আবারও বলছি এটা বেসরকারি দ্বারা পরিচালিত হচ্ছে, তাই একটু ম্যানেজমেন্টটা খুব ঠিকঠাক রয়েছে। থেকে ফাইনাল চেক করে আমাদের ছাড়া হলো, আর এই যে দেখুন গন্ডোলাগুলো আসছে, এসে আমাদেরকে নিয়ে যাবে। এই দেখুন এটা আসছে, আমরা এটাতে করেই যাবো। আর দেখুন বরাবর করে উড়ে পড়লাম অনেকটা, বাবা ধরারই কিছু পাচ্ছি, বিশাল ব্যাপার। আমরা এশিয়ার লংগেস্ট রোপওয়ে করে যাচ্ছি। দেখুন এইদিকে গিরনার পর্বত, এই দেখুন পাশ দিয়ে ঘুর করে গেছে। বা এত রোপে চেপেছি, এরকম ফাস্টেস্ট রোপ কোথাও দেখিনি, কিন্তু হুড় করে উঠে যাচ্ছি, কিন্তু হুড় করে উঠে যাচ্ছি আমরা। দেখুন আমরা কত তাড়াতাড়ি কতটা অল্টিটিউড গেইন করছি। তো অবশ্যই যদি জুনাগড় আসেন এটা কিন্তু অবশ্যই উঠবেন, খুবই ভালো লাগবে এটা।
অনেকটা হরর করে আমরা উঠে পড়ছি। এই দেখুন ম্যাডাম বসে রয়েছে। ওটা কেমন লাগছে এটা চেপে? খুব ভালো। এটা কিন্তু গিরনারের গুরুত্ব অনেক বেশি, মানে হিমালয়ের থেকেও প্রাচীন হচ্ছে গিরনার। আর এটার অনুমান করা হয় যে খ্রিস্টপূর্ব 252 অর্থাৎ বিফোর ক্রাইস্ট 252 এই গিরনারের উৎপত্তি। যীশু খ্রিস্টের জন্মের আগে? হ্যাঁ, যীশু খ্রিস্টের জন্মের আগে। এবং আরো যেটা কথা সেটা হচ্ছে যে ইন্ডাস ভ্যালি যে সময় বা ইন্ডাস সিভিলাইজেশন, হরপ্পা মহেঞ্জোদারোর সময়কার সভ্যতার এখানে তার বহু নিদর্শন আছে, বিভিন্ন জায়গা খুঁড়ে তার নিদর্শন আছে। আর এই রোপটা মোটামুটি 2.2 বা 2.3 কিলোমিটারের মতো কভার করে এটা। আর সমুদ্রপৃষ্ঠ থেকে এটার উচ্চতা হচ্ছে 2666 এরকম ফিট। সমুদ্রপৃষ্ঠ থেকে এটার উচ্চতা গিরনার মানে ওই মানে শুধুমাত্র প্রাচীন কারণে নয়, আধ্যাত্মিক গুরুত্ব হিন্দু এবং জৈনদের কাছে প্রচন্ডভাবে গুরুত্বপূর্ণ এই গিরনারের গুরুত্ব। আর এই যে প্রাচীন আমরা যে বিভিন্ন জড়িবুটি নিয়ে কথা বলি হিমালয়, কিন্তু গিরনারে এত অলৌকিক এবং এত অদ্ভুত নানা রকম ঔষধি জড়িবুটি আছে যা কল্পনারও বাইরে। এবং একথা অনুমান করা হয় যে বিভিন্ন উৎসবগুলো আছে, বিভিন্ন দেবতাদের নানা কাহিনী এর সাথে প্রচলন আছে। তার মধ্যে এমন কথাও আছে কোনো একটা ঘটনা, সেই যেমন লিলি উৎসব, শ্রীকৃষ্ণের যে লিলি উৎসব একটা সময় এখনো লিলি উৎসবটা হয়, সেই লিলি উৎসব নিয়ে আমি আপনাদেরকে একটু পরে বলবো, যেটা আজও প্রচলন আছে। সেই লিলি উৎসব যখন হয়েছিল শ্রীকৃষ্ণের, সেই সময় 33 কোটি দেবদেবতার এখানে আবির্ভাব। তো আমরা রোপওয়ে চড়েছি, জানি না কতটা যেতে পারবো, যতটা অবধি রোপওয়ে নিয়ে যায় তারপরে অবধি আরো অনেকটা যাওয়ার জায়গা আছে। তো সেইটা যেতে পারবো কিনা জানি না, বাট আপনাদেরকে আরো খানিকটা ইতিহাস আমি যেটুকুনি জানি আপনাদেরকে বলবো, আপনারাও নিশ্চয়ই জানেন। তো দেখতে থাকুন রোপে কেমন আমরা যাচ্ছি। রাস্তা দেখাচ্ছি আপনার, কিন্তু রাস্তা দিয়েও কিন্তু এই গিরনার পর্বতের উপরে আসতে পারেন। মিনিমাম 10,000-এর উপর সিঁড়ি কিন্তু আপনাকে ভাঙতে হবে। দেখুন লোক কিন্তু ভাঙছে। আমরা যেখানে যাচ্ছি সেখান থেকে যাওয়ার পরও কিন্তু যদি আরও দত্তাত্রের মন্দিরে যেতে হয় আমাদেরকে আরও 3,500 সিঁড়ি ভাঙতে হবে। আর টোটালটা নিচ থেকে গেলে 10,500, মানে বুঝতেই পারছেন কতটা আপনাকে পথ আসতে হবে। দেখুন আমরা কোথা থেকে উঠেছিলাম আর কোথায় উঠে চলে এসেছি অলরেডি। তো বিশাল ব্যাপার, মোটামুটি এশিয়ার লংগেস্ট, বুঝতেই পারছেন। আরও অনেক উপরে যেতে হবে আমাদের। তো ভয়ের কোনো কারণ নেই, কারণ এখানে দেখতেই পাচ্ছি অনেক সিনিয়র সিটিজেনও রয়েছে, সবাই এসছে, মোটামুটি এনজয় করছে। প্রথমে যতটা স্পিড ছিল এখন আস্তে আস্তে স্পিডটা কমছে, যেহেতু অনেকটা উপরে উঠছি, কিন্তু নামছে ঝড়ের বেগে একবারে, দেখে কিন্তু ভয়ই লাগবে। এই দেখুন সিঁড়িগুলো কিন্তু এই পাশ দিয়ে কিন্তু গেছে, আমি জুম করে যদি দেখাই আপনারা দেখতে পাবেন। দেখুন লোক কিন্তু হেঁটে হেঁটে উঠছে নামছে, ভালোই ধকল আছে মোটামুটি। এই সিঁড়ি ভেঙে ভেঙে কিন্তু আপনারা কিন্তু আসতে পারেন, সেক্ষেত্রে কিন্তু কোনো রকম পয়সার খরচা লাগবে না। রোপওয়ে করে এলে পার হেড 700 টাকা করে কিন্তু আপনার লাগবে। এবার যে 10,000 সিঁড়ি ভাঙতে পারবেন তার জন্য কোনো চিন্তা নেই, যে না ভাঙতে পারেন তার জন্য কিন্তু রোপওয়ে রয়েছে। এই হচ্ছে কি ব্যবস্থা, মানে দেখুন ঝড়ের বেগে রোপওয়েটা নেমে যাচ্ছে। পর্বতের রেঞ্জটা দেখেছেন ফাটাফাটি। এই দেখুন পাহাড়গুলোর ধারগুলো দেখুন কত পুরনো, বুঝলেন? দেখুন এই দেখুন চিল বাজ উড়ে বেড়াচ্ছে, ওরে বাস সেই লাগছে, আরে লাভ। অনেকক্ষণ মোটামুটি লাগে, মিনিট 15 কিন্তু লাগে এটা রাইডটা করতে। এ দেখুন কত নিচ থেকে আমরা উঠে এসেছি, জাস্ট অসম বললেও কম বলা হবে। লাইফে এটা ফার্স্ট টাইম এটা চাপলাম। তো আপনাদের বলা থাকলো গুজরাট এলে জুনাগড় এসে অবশ্যই চাপবেন, গিরনার রজ আসবে। এখানে কিন্তু এটা দুলছে, দোদুল্যমান হয়ে রয়েছে ব্যাপারটা, বুঝতে পারছেন? যখন ওঠার সময়, নামার সময় তো হরহরিয়ে নেমে যাচ্ছে। এই দেখুন এখানে একটা মন্দির দেখতে পাচ্ছি, এখানে আম্বাজির মন্দির রয়েছে। এই দেখুন মন্দিরটা ফাটাফাটি দেখতে লাগছে সেই, কিন্তু একদম চূড়ায় উঠে যাচ্ছি আস্তে আস্তে। এদিকে গেটটা রয়েছে তাই এরকম দেখতে পাচ্ছি, এদিকে কিন্তু একদম পুরো খোলা, ফাটাফাটি। অবশেষে কিন্তু আমরা পৌঁছে গেলাম একদম আমাদের ফাইনাল জার্নি। আরে বাবা রে, এলেই দেবে মনে হচ্ছে। এবার গেট থেকে আমরা বেরিয়ে যাবো। পুরো রোপওয়েটা কীভাবে এলো সেটা রাখা রয়েছে। আমরা রোপওয়ে করে এলাম, বিশাল ভিড় এখানে এসে দেখছি। এই দেখছেন একদম রোপওয়ের সামনে যেটা রয়েছে এটাকে অম্বাজি মাতার মন্দির, মানে মায়েরই মন্দির এখানে, এখানকার আর কি খুব জনপ্রিয় প্রসিদ্ধ মন্দির।
বিবাহিত স্বামী স্ত্রীরা সব এসে থাকে, বাট যে কেউ আসতেই পারে, কোনো ব্যাপার না। তো এইটাকে দর্শন করব। এটার পরে আমরা আসার পথে একটা দেখলাম ওটার জায়েন্ট টেম্পল আছে, ওটার নিচে নেমে যেতে পারেন। আর এখান থেকে হেঁটে গেলে দত্তাত্রেয় মন্দির যেতে পারেন। কোনটাই আমরা যাবো এখনো জানি না, যেটাই যাবো সেটাই দেখাবো। তো আগে আমরা মায়ের মন্দিরে যাচ্ছি, তো চলুন দেখা যাক। আমরা প্রথমে অম্বাজির মন্দিরে দর্শন করলাম। ভেতরে তো ফোন নিয়ে যাওয়া যাবে, কিন্তু ছবি তোলা যায় না, তো সেখানে ছবি তোলার চেষ্টাও করিনি। এটা অম্বাজি মাতার মন্দির রয়েছে আর কি, মানে মায়ের মন্দির। দুর্গাই ধরতে পারেন, কারণ সিংহ রাখা ছিল, যেমন নন্দী থাকে যেমন সিংহ ছিল এখানে। তো সেটা দেখা হয়ে গেছে। তো আমাদের সঙ্গে একটা ব্যাগ ছিল, চেষ্টা করেন আপনারা ব্যাগগুলো নিচেই রেখে আসার, কারণ উপরে ব্যাগ রাখতে কেউ চাইছে না। এটা একটা বড় ফ্যাক্টর। অনেক কষ্টে একটা দোকানদারকে রাজি করিয়ে সেখান থেকে জল নিয়ে লাঠি নিয়ে আমরা ব্যাগটা রাখার সুযোগ পেয়েছি। তো এবার অনেকটা ডাউনে আমাদেরকে নামতে হবে, নেমে যেতে হবে। তো এবার ম্যাডাম ঠিক করলো যে ম্যাডাম দত্তাত্রেয় মন্দিরে যাবে। আমি বললাম যাবো মানে যাবো। তো এবার অনেকটা সিঁড়ি ভেঙে যেতে হবে, নামতেও হবে, উঠতেও হবে। মানে নামার সময় চড়াই উতরে আছে, ওঠার সময় চড়াই উতরে আছে। তো এবার চলছি। সবাই বললো মোটামুটি 2 থেকে 3 ঘন্টা লাগবে যদি বসে বসে যান, আর যদি মোটামুটি ডাইরেক্ট চলেন তাহলে মোটামুটি ঘন্টাখানেক হয়ে যাবে। তো গোটা ভারতবর্ষের বিভিন্ন রকমের লোকই রয়েছে। তো আর আমি ব্যাক ক্যামেরা আপনাদেরকে দেখাবো মন্দিরটা। তো এই মন্দির সম্বন্ধে যা কিছু বলার সব ম্যাডামই বলবে। আমি আপনাকে ভিউটা খালি দেখাচ্ছি, দেখুন। এই যে ওপরটা দেখছেন, এই যে ঝান্ডাটা উঠছে, ওইখানটায় কিন্তু রয়েছে মন্দিরটা, ঠিক আছে। এই সিঁড়ি ভেঙে 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 আমাদের যেতে হবে, ঠিক আছে। আর আমরা এদিক থেকে এলাম আস্তে আস্তে, ওই দিকে রয়েছে অম্বাজির মন্দির। তো এতটা আমাদের যেতে হবে। তো আমি যা দেখছি এখানে কিন্তু সবাই মোটামুটি যাওয়ার চেষ্টা করছে, নারী পুরুষ বাচ্চা নির্বিশেষে, সিনিয়র লোকেরা রয়েছে। আর এখানেও কিন্তু এই ডলির ব্যবস্থা রয়েছে, মানে কাঁধে করে আপনাকে নিয়ে যাবে। তো সেটা করতেও মোটামুটি 4, 5, 5, 6 বিভিন্ন দাম হাঁকছে। আপনাকে আপনার মতো করে বার্গেনিং করে নিতে হবে। তো আমরা তো জানেনই, কোথাও যেখানেই যাই নিজের পায়ের ওপর জোর ভরসা রেখেই যাই। তো সেইভাবেই আমরা চলেছি। ম্যাডাম আগে আগে চলেছে। লাঠি ভাড়া নিয়ে নিতে পারেন, 50 টাকা করে লাঠি ভাড়া। প্রথমে 50 টাকা দিয়ে দিতে হবে, এসে লাঠিটা ফেরত দিলে আপনাকে 20 টাকা দেওয়া হবে। মানে হিসাব মতো 30 টাকা আর কি। মানে লাঠিটা আপনি ভাড়া নিলেন 30 টাকা। তো কিন্তু প্রথমে আপনি কিনছেন, ঠিক আছে। যদি আপনি ফেরত না দেন তাহলে পুরোটাই আপনার, ফেরত দিলে আপনি 20 টাকা পাবেন। তো হচ্ছে এই ব্যাপার। লাঠি কিনে সেটাকে আপনি পয়সা এক্সচেঞ্জ করিয়ে ওটাকে ভাড়া হিসাবে খাটিয়ে নিতে পারেন। এটা ভাবনা চিন্তা। এই রাস্তাটা দিয়ে আমি যাচ্ছি, দুদিকেই কিন্তু দেখতে পাচ্ছি এই খাদ, এইগুলো। মানে রাস্তাটা কিন্তু বেশ থ্রিলিং আছে, স্লিপারি আছে। ভেবে চিনতে আসবেন। গরমকালে তো আসবেনই না, কারণ এই রাস্তা গরমকালে ট্রেক করা সম্ভব হবেই না। ওই দেখতে পাচ্ছেন ওখানে একটা ড্যাম মতো দেখতে পাচ্ছি। এই দেখুন, দেখানোর চেষ্টা করছি, কতটা দেখাতে পাচ্ছি জানি না সূর্যের আলোতে। তো এই মোটামুটি আমরা এখন যাব ওই মন্দির অবধি। তো দেখছি কতক্ষণ লাগে। মোটামুটি আমরা 12:40 শুরু করেছি যাত্রা। দেখা যাক কতক্ষণে গিয়ে আমরা আসছি। এই হচ্ছে কি ব্যাপার। এদিকেও দেখতে পাচ্ছি প্রচুর লোকের ভিড়। তো ওপরে যাব আমরা। তোটা এলাম, এসেই চলার পথে পড়লো গোরখনাথ মন্দির একটা এইখানে। এবার আস্তে আস্তে আরও উপরে যেতে হবে আমাদের। তো সেদিকেই যাচ্ছি এবারে, চলো। এই যে ওই জায়গাটা দেখতে পাচ্ছেন, ওইখানে এসে আমরা রোপে করে নেমেছিলাম। তারপরে ওই মন্দিরটা দেখেছিলাম, আম্বাজির মন্দির। তারপরে ওই যে রাস্তাটা দেখছেন, ওইখান থেকে এসে এইখানে গোরখনাথ মন্দির দেখলাম। দেখার পরে এই নিচে এবার আমাদের নামতে হবে। এই দেখুন নামাটা দেখুন, এই যে চলছে এই নামাটা। নামতে নামতে গিয়ে ওইখানে পৌঁছে ওই গেট, ওই মন্দির হয়ে আমাদেরকে ওই ওপরে পৌঁছাতে হবে। মানে বুঝতে পারছেন যে একটা টাফেস্ট ট্রেক বলতেই পারেন। এখান থেকে নেমে ঘুরে ঘুরে ওইখানে গিয়ে ওই মন্দিরে পৌঁছাতে হবে, যেটা রয়েছে দত্তাত্রেয়ের মন্দির। আসতেই হবে, অবশ্যম্ভাবী নয়, বাট বলবো মনে এবং শরীরে জোর থাকলেই আসবেন, নালে আসবেন না। রোপওয়েটা অবধি করে অম্বাজি দেখে চলে যাবেন। তো দেখছি কটায় গিয়ে পৌঁছাই, কী করি। 3500 ওপর সিঁড়ি শুধু যেতে হবে, ফিরতে হবে 3.5, মানে 7000 সিঁড়ি ভাঙতে হবে। সেটা মাথায় রেখে আসবেন, আবেগের বশে আসবেন না। দেখলেন ওখান থেকে যাত্রা শুরু করেছিলাম। এখান থেকে এই রাস্তা ভাঙতে 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 আমরা এসেছি। এসে এইখানে চলে এসেছি। এইখানে একটা মন্দির রয়েছে নিচের দিকে, এটা বোধহয় নেমিনাথের মন্দির। নেমিনাথ বলে দিচ্ছি, নেমিনাথ হচ্ছে জৈনদের তীর্থগুরু 22তম তীর্থঙ্কর নেমিনাথ। তিনি এখানে এসে সিদ্ধি লাভ করেছিলেন। আর এই যে রাস্তাটা দেখছেন, এই হলুদ গেটটা, এখান থেকে যে রাস্তার ওপরে চলে আছে সেটা চলে আছে দত্তাত্রেয়ের মন্দির, ওই ওপর দিকে। তো মোটামুটি আমরা চলে এসেছি 1:15 বাজে। 12:40 শুরু করেছিলাম। তো অনেকটা পথে কিন্তু নেমে গেছি। যদি নামছি বলে খুব তাড়াতাড়ি নামছি, এগুলো কিন্তু আমাদের এবারে ওখানে উঠতে হবে, ফেরার সময় ওখান দিয়ে নামতে হবে, আর এখান থেকে আমাদেরকে উঠতে হবে ওই অত উপরে। তো ব্যাপারটা কিন্তু একটু টাফই আছে, ভেবে চিন্তে আসবেন। আবেগের বসে ভিডিও দেখে লোকের মুখে শুনে চলে আসবেন, এটাই আমাদের বলার। দেখছি আমরা কতক্ষণে শেষ করছি এই যাত্রাটা। দেখতে পাচ্ছেন কতটা চড়তে চড়তে আমরা চলেছি, পুরো জুনাগড়টা দেখা যাচ্ছে। এই সেই গিরনার পাহাড়, যেতে হবে আরও অনেক ওপরে। আর এই দিকে হচ্ছে গিয়ে সেই রাস্তার ঘুরতে ঘুরতে এসেছি।
রোপওয়ে ঠোপে কিছুই দেখা যাচ্ছে না, এতটা উঁচুতে চলে এসেছি। ভাবুন রোপওয়ে এতটা উঁচুতে, তারপরও এই এত সিঁড়ি ভেঙে এবারে উঠতে হচ্ছে আমাদের। আবারও বলে দিচ্ছি, যদি রোপওয়ে করে না আসেন তাহলে 10,000 সিঁড়ি ভেঙে উঠতে হবে, 10,000 সিঁড়ি ভেঙে নামতে হবে, মানে টোটাল 20,000 সিঁড়ি ভাঙতে হবে। এবার রোপওয়ে যদি করে আসেন তাহলে যেখানটা রোপওয়ে নামাবে সেখান থেকে 3.5 আপ অ্যান্ড 3.5 ডাউন, মানে 7,000-এ কাজ মিটে যাবে। বাকিটা আপনার চয়েস। যে দেখছেন এইখানে হচ্ছে মন্দিরটা, মন্দিরে গেছিলাম, গিয়ে দর্শন করলাম ভালো করে, বাট ছবি তোলা বারান্দায় তুলিনি, ছোট্ট একটা মন্দির। আমাদের ঘড়িতে এখন বাজে হচ্ছে 1:35, 12:40-এ শুরু করেছিলাম, মানে 55 মিনিটের মধ্যে কিন্তু এসে আমাদের দর্শন হয়ে গেছে। এবার আমাদেরকে এতটা নেমে ওদিকে গিয়ে উঠতে হবে, দেখছি আরও হয়তো 1 ঘন্টা খানেক লাগবে, 1 ঘন্টা কি 1.5 ঘন্টা, তো আশা করি 2-2.5 ঘন্টায় হওয়া উচিত। তো দেখছি কটায় গিয়ে আমরা পৌঁছাই। তো এই মন্দির সম্বন্ধে বিবরণ তো আমরা বলবো আপনাদেরকে, একটু নিচের দিকে নামি, কোথাও একটা আশ্রম আছে বললে ওখানে প্রসাদ দিচ্ছে, ওখানে গিয়ে আপনাদের সব বলবো। তো দেখতে থাকুন ভিডিওটা। তো আপনারা তো দেখলেন আমরা ওই যাত্রা করে মন্দিরে গেলাম, দর্শন করলাম, তার তো ছবি দেখাতে পারবো, দেখুন আপনার অনলাইনে কিন্তু ছবিগুলো আপনারা দেখে নেবেন, এরকম কোনো ব্যাপার নেই। আর নিচে নামার সময় বাঁ দিকে, ওঠার সময় ডান দিকে, নামার সময় বাঁ দিকে একটা আশ্রম মতো আছে, ঠিক আছে, গোরখনাথের। তো সেখানে কিন্তু আমাদের ওপর থেকেই বলে দিয়েছে নিচে যাওয়ার সময় কিন্তু অবশ্যই প্রসাদ গ্রহণ করেই যাবেন, কারণ গিরনারে এলে কেউ প্রসাদ না গ্রহণ করে যায় না, এর জন্য কোনো পয়সা দিতে লাগে না। এখানে এলেই থালা রাখা রয়েছে, যাবেন, সুজি দিচ্ছে, খিচুড়ি দিচ্ছে, কারি দিচ্ছে, আপনি আপনার মতো খাবেন। ওখানে স্ক্যান করারও জায়গা আছে, ক্যাশ বাক্সও আছে, আপনি ইচ্ছা হলে কিছু ডোনেট করতেই পারেন। তো আমরা ওখানে খাওয়া দাওয়া করলাম, তো ম্যাডামও খাওয়া দাওয়া করেছে, খাওয়া দাওয়া খুব ভালোই ছিল। এবারে ম্যাডামের মুখে একটু শুনে নিন এই গিরনারের বৃত্তান্ত ইতিহাস। গিরনার আপনাদেরকে যা বলছিলাম একটু আগে, যে বহু প্রাচীন এই পর্বতমালা, মানে হিমালয়ের থেকেও প্রাচীন, আর আধ্যাত্মিক দিক থেকে হিন্দু এবং জৈনদের কাছে ভীষণ গুরুত্বপূর্ণ। এখানে প্রচুর প্রচুর অসংখ্য মন্দির আছে, তার মধ্যে মানে 3-4টে মন্দির ভীষণভাবে গুরুত্বপূর্ণ। তার মধ্যে অম্বাজি অর্থাৎ মা দুর্গার মন্দির, যেটা যতটা অবধি আর কি রোপটা আসে, রোপটা আসার পরে তারপরে ওই 5-7 মিনিট একটু হেঁটে মায়ের মন্দির ওপরে উঠতে হয়, ওটা প্রথম মন্দিরটা পড়ে, মানে রোপটা ওখানে নিয়ে আসে। আর এছাড়া এই রাস্তায় যদি আপনি পুরো নিচ থেকে ট্রেক করে আসা যায় বিভিন্ন মন্দির, তার মধ্যে যেমন নাথ সম্প্রদায়ের, মানে নাথ একটা সম্প্রদায়, তাদের যিনি প্রধান গোরখনাথের মন্দির আছে। তারপরে জৈন যে সম্প্রদায়, সেই জৈন সম্প্রদায়ের 22তম তীর্থঙ্কর নেমিনাথের মন্দির আছে, খুব গুরুত্বপূর্ণ। আর এছাড়া আমাদের হিন্দুদের যে প্রধান, মানে একজন খুব গুরুত্বপূর্ণ সন্ত বলা যেতে পারে, বা ভগবানের অবতার যিনি, তিনি হচ্ছেন এই দত্তাত্রেয়। দত্তাত্রেয় ছিলেন ঋষি অত্রি মুনি এবং মাতা অনুসূয়ার সন্তান দত্তাত্রেয়। আর মাতা অনুসূয়ার কিছুটা মানে একটা জায়গা আছে, সেটা হচ্ছে যে আমরা যদি রুদ্রনাথ, এই যে পঞ্চকেদারের 1 কেদার রুদ্রনাথ করার যে 2টো রাস্তা আছে, তার মধ্যে একটা রাস্তা হচ্ছে অনুসূয়া বনের মধ্যে দিয়ে যাওয়ার একটা রাস্তা আছে, সেই হচ্ছে মাতা অনুসূয়া। সেই মাতা অনুসূয়া আর ঋষি অত্রি মুনির সন্তান হচ্ছে দত্তাত্রেয়। উত্তরাখণ্ডে তার মানে জন্ম, হিমালয়ের, কিন্তু দত্তাত্রেয় মুনি এখানে এসে এই গিরনার পর্বতের চূড়ায় এখানে এসে উনি তপস্যা করে সিদ্ধি লাভ করেছিলেন। এবং সেই কারণেই গিরনার পর্বতমালা, শুধু সেই কারণ না, গিরনার পর্বতমালা তার আরও বিভিন্ন কারণে আরও বিখ্যাত। দত্তাত্রেয়ের আগমনের ইতিহাস যদি একটুখানি আপনাদেরকে বলি, সেটা হচ্ছে যে মাতা অনুসূয়া তার সতীত্ব এবং পতিব্রতার জন্য খুব ভীষণভাবে বিখ্যাত ছিলেন। এমনকি তার সতীত্ব এবং তার পতিব্রতার নিয়ে মানে দেবদেবীরাও পর্যন্ত ভীষণভাবে আশ্চর্য হতেন, তারাও নানা রকমভাবে প্রশ্ন তুলতেন, নানা রকম তাদের প্রশ্ন বলতে তারা নানা রকমভাবে খুবই ঈর্ষান্বিতও ছিলেন বলা যেতে পারে। তো সেই কারণে একবার ব্রহ্মা বিষ্ণু মহেশ এসেছিলেন মাতা অনুসূয়াকে পরীক্ষা করার জন্য। তো সেই সময় যখন মাতা অনুসূয়াকে তারা পরীক্ষা করে, তখন মাতা অনুসূয়া তাদেরকে পরীক্ষা করার সময় বলেছিল যে তাদের স্তন দুগ্ধ পান করানোর জন্য। ব্রহ্মা বিষ্ণু মহেশ এইভাবে বলেছিলেন। তো মাতা অনুসূয়া তখন বলেছিলেন যে হ্যাঁ, আপনাদের এই ইচ্ছা আমি পূরণ করব, তাহলে আপনাদেরকে আমার সন্তানের রূপ হিসাবে, সন্তান সম একদম সন্তানের মতো ছোট শিশুর রূপ ধারণ করতে হবে।
তখন ব্রহ্মা বিষ্ণু মহেশ সেই শিশুর রূপ ধারণ করেছিলেন, তখনই মাতা অনুসূয়া তাদেরকে স্তনদুগ্ধ পান করিয়েছিলেন। আর ওই যে শিশুর রূপ ধারণ করেছিলেন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, তখন সেই থেকে মাতা অনুসূয়ার মমতার জালে ব্রহ্মা বিষ্ণু মহেশ একদম আটকে পড়েছিলেন এই পৃথিবীর বুকে। আর তা দেখে ব্রহ্মাণী অর্থাৎ ব্রহ্মার স্ত্রী ব্রহ্মাণী আর মহেশের স্ত্রী অর্থাৎ মহাদেবের স্ত্রী পার্বতী আর নারায়ণের স্ত্রী মা লক্ষ্মী প্রচণ্ডভাবে চিন্তিত হয়ে এই ধরিত্রীতে নেমে এসেছিলেন এবং মাতা অনুসূয়ার কাছে প্রার্থনা করে তারা তাদের স্বামীকে আবার ফিরিয়ে নিয়ে যায়। তো তারপরে যখন সেই সময় যে ফিরিয়ে নিয়ে যাওয়ার সময় তখন মাতা অনুসূয়া বলেন যে আমি এই 3 সন্তানকে যদি তাদের ঘড়ি দেখছেন 3:05 মতো বাজে আর কি। তো আমরা কিন্তু চলে এলাম কিন্তু আমাদের একদম রোপওয়ের সামনে, মোটামুটি 12:40 শুরু করেছিলাম। তো বলতেই পারেন যে ওই 2 ঘন্টা 40 মিনিট লাগলো আমাদের, মানে 3.25 ঘন্টায় ধরে নিন তর্কের খাতিরে, যে আমরা এই যাত্রাটা আপ অ্যান্ড ডাউন কভার করলাম। তো আবারও বলছি, আবেগের বশে আসবেন না, শারীরিক মানসিকভাবে সক্ষম হয়ে আসবেন কিন্তু এটা করতে। দেখুন আবার আমরা নিচে আস্তে আস্তে নামছি। এই হচ্ছে কি জৈন মন্দিরটা, এটা নামতে গেলে দেখুন এই সিঁড়িটা হচ্ছে এইটা, এখান দিয়ে আপনাকে নেমে নেমে যেতে হবে। আর এখানে আসলে আপনাকে মিনিমাম ধরে রাখতে হবে পুরো ট্রেকটা করলে আপনাকে 25 থেকে 30 হাজার সিঁড়ি ভাঙতে হবে যদি করতে চান, তো ভেবে চিন্তে আসবেন। তারপরে যখন নাকি ব্রহ্মাণী, মা পার্বতী আর মা লক্ষ্মী ব্রহ্মাদেব, নারায়ণ এবং মহাদেবকে যখন ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্যই ধরিত্রীতে আসেন, মা অনুসূয়ার কাছে অনেক অনুরোধ করেন, তখন মা অনুসূয়া এটাই বলেন যে আমি এই 3 জন বালককে নিজের সন্তান সম এতদিন ধরে পালন করেছি, আমি এদের প্রতি এতটাই স্নেহ ভালোবাসা দিয়ে আমি এদের প্রতি এতটাই আকর্ষিত হয়ে রয়েছি যে আমি এদেরকে ছাড়া এবারে থাকবো কি। তখন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর মা অনুসূয়াকে বর দেন যে তোমার এমন একটি সন্তান হবে যার মধ্যে আমাদের 3 জনের রূপ থাকবে। তো সেই কথা দিয়ে তারপরে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর ব্রহ্মাণী, মা লক্ষ্মী এবং মা পার্বতীকে নিয়ে স্বর্গে চলে যান। এরপরে মা অনুসূয়া গর্ভবতী হন এবং দত্তাত্রেয়ের জন্ম দেন। সেই থেকেই মানে এই যে দত্তাত্রেয় গুরু, যে দত্তাত্রেয়, সেই তার জন্মের বৃত্তান্ত, এবং তাকে ব্রহ্মা বিষ্ণু এবং মহেশ্বরের 3 দেবতার একত্রে এক রূপ হিসাবে গণ্য করা হয়। এবং এই যে উত্তরাখণ্ডে তার জন্ম হয়েছিল, কিন্তু তিনি এখানে এই গিরনার পর্বতে এসেছিলেন, তপস্যা করে গেছেন, দীর্ঘদিন থেকে এখানে তপস্যা করে গেছেন। সেই কারণে আরও গিরনার পর্বতের এক আধ্যাত্মিক গুরুত্ব আমাদের হিন্দুদের কাছে আছে। আর এছাড়া আরও একটি কাহিনী থেকে জানা যায় বিভিন্ন আমাদের শাস্ত্র থেকে, সেটা হচ্ছে যে দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ তিনি নিজেই গিরনার পর্বতকে পরিক্রমা করেছিলেন। এবং আরও একটা কথা, এই পরিক্রমা করার আগে সেই সময় রাজাদের তো বিভিন্ন অঞ্চল অধিকার করা একটা প্রবণতা ছিল সেই সময়। এরপরে এছাড়া যে ভগবান শ্রীকৃষ্ণের আরও একটি কাহিনী বিভিন্ন গ্রন্থ থেকে জানা যায়, সেটা হচ্ছে যে এখানে লিলি উৎসব বলে একটা উৎসব হয়, সেটা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ এবং পঞ্চপাণ্ডব একত্রে এরা শুরু করেছিল। সেটার পেছনে কারণ হচ্ছে যে এই যে সেই সময় মানে রাজাদের বিভিন্ন অঞ্চল দখল করে তার রাজ্য বিস্তার করার যে প্রচলন ছিল, তো ভগবান শ্রীকৃষ্ণ এই গিরনার এই অঞ্চলটি তার অধিকারভুক্ত করেছিলেন। কারণ আমরা জানি যে দ্বারকার তিনি রাজা ছিলেন, তিনি দ্বারকাধীশ ছিলেন। যদিও রাজা উগ্রসেনের মূল রাজত্ব ছিল এই দ্বারকা, তারপরে তার পৌত্র হিসাবে ভগবান শ্রীকৃষ্ণ উত্তরাধিকার সূত্রে এই রাজত্ব তিনি পেয়েছিলেন। তো এই গিরনার অঞ্চলকে ভগবান শ্রীকৃষ্ণ তার সাম্রাজ্য বিস্তার করার জন্য এখানে এই অঞ্চলটি অধিকার করেন। তো এরপরে এই কারণে আরও সেই অধিকার করার পর এক উৎসব প্রচলন করেছিলেন, সেটা হচ্ছে লিলি উৎসব। সেটা আজও হয়, এখানকার সাধারণ মানুষের মধ্যে এই লিলি উৎসবের প্রচলন আজও আছে। তবে এখনকার উৎসবেরটা একটু প্রথাটা একটু পাল্টে গেছে, ওই নানা রকম গান শট দিয়ে উৎসবে, আগেকার দিনে রাজাদের বিভিন্ন তোপ দেখা হতো, এখন গান শটের মাধ্যমে প্রচলিত কথা অনুযায়ী যা জানা যায়, গান শটের মাধ্যমে উৎসবের প্রচলন আছে। আর এছাড়া তো এখানে ভবনাথ মহাদেবের এক বিখ্যাত একটি মন্দির আছে, সেই ভবনাথ মন্দিরের আবার একটা উৎসব হয়, যেটা নাকি মাঘ মাস, বাংলার মাঘ মাস, ইংলিশের জানুয়ারি ফেব্রুয়ারি নাগাদ
এই বিশেষ মাঘ মাসের বিশেষ পূর্ণিমার দিনকে এই উৎসবটা বেশ কিছুদিন যাবৎ এই উৎসবটা চলতে থাকে এই গিরনার পাহাড়ের এখানে। তো যদি মনে করেন কেউ আসবেন গিরনারে, গুজরাটে আসবেন, এইখানে আসবেন, জুনাগড়ে আসবেন, তো জুনাগড়ে এলে গিরনার পর্বত একবার চেষ্টা করবেন এখানে আসার। এইসব জিনিস দর্শনীয় স্থান বেশ কিছু আছে এবং আধ্যাত্মিক গুরুত্ব অবশ্যই আছে, যেটা আপনাদেরকে বারবার বলছি আমি। যদি মনে করেন আসবেন, এগুলো দেখতে পারেন। দেখলেন আপনারা, এলাম গিরনার পর্বত, দেখলাম কীভাবে যেতে হয় সেটাও বলে দিলাম। মোটামুটি 700 টাকার বিনিময়ে কিন্তু রোপওয়ে করে কিন্তু আপ অ্যান্ড ডাউন করা যায়, ঠিক আছে। যদি ওয়ান সাইড যান তাহলে হয়তো মনে হয় 500 টাকা পড়বে, যদি আপ অ্যান্ড ডাউন কাটেন তাহলে কিন্তু 700 টাকা পড়বে, যেটা আমরা করলাম। এবং গিরনারে কী মাহাত্ম্য সেটা তো শুনলেন ম্যাডামের মুখে। এই ছিল আমাদের জুনাগড়ে গিরনার ঘোরার গল্প। তো বাকি আরও কিছু ঘুরলে সেটা দেখাবো আপনাকে। দেখুন, এই যে পিছনে দেখতে পাচ্ছেন এইটাই হচ্ছে গিরনার পর্বত, তার সামনে কিন্তু রয়েছে একটা ভবনাথ মন্দির। দেখুন বাইরে থেকে একটা শিবলিঙ্গ মতো দেখতে পাওয়া যাচ্ছে, সামনে দোকানপাট মোটামুটি অনেক কিছু বসে গেছে দেখতেই পাচ্ছেন। তো এই মন্দিরটা যাব, এটা কিন্তু একটা খুব প্রাচীনতম মন্দির। আর এ দেখুন এখানেও কিন্তু অনেক জায়গায় বায়নাকুলার বসিয়ে রেখেছে, আপনি কিন্তু টাকার বিনিময়ে কিন্তু ওই পাহাড়ে যারা যেতে পারছে না, দেখুন এক তো অনেকের পক্ষে হেঁটে যাওয়া সম্ভব নয়, অনেকের পক্ষে হয়তো আর্থিকভাবে রোপওয়েটা হ্যান্ডেল করা সম্ভব নয় 700 টাকা দিয়ে, তারা এখান থেকে কিন্তু 20 টাকার বিনিময়ে কিন্তু এখান থেকে কিন্তু পুরো গিরনারটা দেখতে পারে। এই হচ্ছে এখানকার ব্যবস্থাপনা। তো আমরা এখন যাব হচ্ছে গিয়ে এই যে ভবনাথ মন্দির, মানে এটা ভবনাথ ডাল লেখা রয়েছে, এই মন্দিরের ভেতরে যাব। তো বাইরেই জুতো খুলে যেমন যেতে হয়, যাব আমরা গিয়ে দেখবো। মন্দিরের ভেতরে ঢুকেছি, মোটামুটি এখন বিকেল 4টে বাজে, মন্দির খোলা রয়েছে, গিয়ে দর্শন করবো। ভেতর দেখুন দেখাতে পারবো কিনা জানি না, তবে চেষ্টা করবো, যদি পারি সুযোগ হয় দেখাবো। এই যে দেখতে পাচ্ছি ভবনাথ মন্দির।